ক্লাস 7-এর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাত। অনুপাতকে ইংলিশে রেশিও বলে, তোমরা জানো। এটা দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। এই চ্যাপ্টারের আজকে যে অঙ্কগুলো নিয়ে আমরা বিশেষ করে আর কি আলোচনা করব সেটা হচ্ছে এই দাগের কোশ্চেনগুলোর স্টেপ বাই স্টেপ সমাধান। তো এই দাগের প্রশ্নগুলো আজকে আমরা পরপর সমাধানগুলো দেখে নেব। চলো বন্ধুরা, আমরা আজকে প্রথম প্রশ্নটার সমাধান দেখে নিচ্ছি। প্রভাতী গণিত ক্লাস 7 অনুশীলনী 2, ঠিক আছে। দাগের অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করছি। 1 নম্বর অঙ্কটাতে বলেছে দুজন ছাত্রের বয়সের অনুপাত 3:2। একজন ছাত্র অপরজনের থেকে 5 বছরের বড় হলে ছোট ছাত্রটির বয়স কত? ঠিক, ধরে নিচ্ছি দুজন ছাত্রের বয়সের অনুপাত 3:2, ঠিক আছে। এখন ছোট ছাত্রটির বয়স ইকুয়াল টু 2x বছর এবং বড় ছাত্রটির বয়স হচ্ছে 3x বছর। তোমরা খুব ভালো মতোই জানো বন্ধুরা, যখন কোনো অনুপাত থাকে তখন সেগুলোকে সেপারেট করতে গেলে আমাদেরকে একটা করে চলরাশি ধরে নিয়ে তারপর সেগুলোকে আলাদা করতে হয়, ঠিক আছে বন্ধুরা। এরপরে দেখো, যেহেতু বড় ছাত্রটি ছোট ছাত্রটির থেকে 5 বছর বড়, শর্তানুযায়ী কি লিখতে পারি আমরা? শর্তানুযায়ী আমরা লিখতে পারি 3x - 2x = 5। কেন? কারণ বলেছে বড় ছাত্রটি ছোট ছাত্রটির থেকে 5 বছরের বড়। থেকে মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে। এখন ছোট ছাত্রটি বয়স হবে। এবার যখন তোমরা ইকুয়েশনটাকে সমাধান করবে দেখবে x = 5 হচ্ছে, ঠিক। তাহলে ছোট ছাত্রটির বয়স হবে 2x = 2 × 5 = 10 বছর। সুতরাং ছোট ছাত্রটির বয়স হচ্ছে 10 বছর। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমি তোমাদের জন্য এই অঙ্কগুলো সহজ সরল এবং যতটা আপডেটেড পদ্ধতিতে হয় আমি সলভ করে দিচ্ছি। ওগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই অঙ্কগুলো সলভ করতে আমার একটু সময় লেগেছে, সেই জন্য তোমাদেরকে ক্লাসটা দিতে একটু লেট হয়ে গেল। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা অনেকেই উপকৃত হবে। 2 নম্বর দাগের কোশ্চেনটি বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি প্রথম সংখ্যাটি থেকে 2 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয় তবে তাদের অনুপাত হয় 1:2। সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি প্রথম সংখ্যা = 2x এবং দ্বিতীয় সংখ্যা = 3x। শর্তানুযায়ী 2x - 2 / 3x + 2। কেন? একবার বলেছে বিয়োগ করলে আর একবার বলছে যোগ করলে, তাই এখানে মাইনাস আর এখানে প্লাস ব্যাপারটা আসলো। = তাদের অনুপাত কত বলে দেওয়া ছিল? 1:2, তার মানে হচ্ছে 1/2। এবার এটাকে যখন আমরা সমাধান করছি তখন আমরা কি পাচ্ছি? x = 6। x = 6 পাচ্ছি, ঠিক। তাহলে প্রথম সংখ্যা 2x = কত পাচ্ছি আমরা? 2 × 6 = 12। আর দ্বিতীয় সংখ্যাটা কি ধরেছিলাম? 3x। তাহলে = 3 × 6 অর্থাৎ 3 × 6 = 18। বোঝা গেল বন্ধুরা? এটাই হচ্ছে আমাদের সেই নির্ণীয় সংখ্যা দুটি। দেখে নেব 3 নম্বর প্রশ্নটির সমাধান। একটি মানচিত্রে 480 কিলোমিটার দূরবর্তী দুটি শহরের মধ্যবর্তী দূরত্ব 12 সেন্টিমিটার দ্বারা প্রকাশিত। মানচিত্রটির কোন স্কেলে অঙ্কিত? ঠিক আছে, সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে স্কেল একটা সূত্র আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, যে স্কেল বার করার সূত্র হচ্ছে মানচিত্রের দূরত্ব সেটা সেন্টিমিটারে থাকবে বাই বাস্তব দূরত্ব সেটা কিলোমিটারে থাকবে। এবার আমরা জানি 1 কিলোমিটার সমান এত সেন্টিমিটার। তাহলে 480 কিলোমিটার সমান কত হচ্ছে? 48, 3 0 সেন্টিমিটার। এখন স্কেল = 12 সেন্টিমিটার বাই এটাও সেন্টিমিটার হয়ে গেছে 48, 3 0 এটাকে যখন তোমরা ভাগ করবে দেখবে 1/, এত হচ্ছে, ঠিক আছে। এবার সুতরাং মানচিত্রটির স্কেল হলো 1:, এত। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর। দেখে নেব 4 নম্বর কোশ্চেনটির সমাধান। এখন বন্ধুরা তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি অঙ্কগুলো তোমাদের সামনে কষে কেন করে দেখাচ্ছি না। কারণ দেখো বন্ধুরা,
অঙ্কগুলো আমি তোমাদের সামনে কষে কষে করে দেখাতেই পারি, কিন্তু যদি আমি অঙ্কগুলো কষে কষে করে দেখাতে যাই তোমাদের সামনে, তাহলে 5টা থেকে 7টা অঙ্কর বেশি হবে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি ক্লাস 7-এর প্রভাতী গণিত বইয়ের প্রথম দিকের যে ভিডিওগুলো সেগুলো যদি খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে সেখানে 5টা 6টার বেশি অঙ্ক কিন্তু আমি এক একটা ক্লাসে করাতে পারিনি। মানে ভিডিওটা বড় হয়ে গেছে, বাট অঙ্কর সংখ্যা খুবই কম ছিল, মানে 3টে 4টে কিংবা 5টা 7টার বেশি করাতে পারিনি। আর এইভাবে আমি নিজে কষে তোমাদের যে অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি, এতে কি হচ্ছে, একসাথে অনেকগুলো অঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারছি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, তবে তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ তোমাদের এই অসুবিধা দূর করার জন্য আমি তোমাদেরকে বলছি, যেদিন আমাদের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে কিংবা 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমরা লাইভে ক্লাস করাবো। আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব, যদি তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমার সঙ্গে থাকো। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 4 নম্বর কোশ্চেনটির সমাধান। বলছে দুটি সংখ্যার অনুপাত 1:2। ঠিক আছে, সংখ্যা দুটির গসাগু 12 হলে তাদের লসাগু কত হবে? ধরে নিচ্ছি সংখ্যা দুটি এক্স আর 2x। তোমাদেরকে আমি প্রথমেই বলেছি অনুপাত থাকলে দুটো ভেরিয়েবল দিয়ে সেগুলোকে সেপারেট করে নিতে হয়। তো দেখো, আমি অঙ্কটা কি করেছিলাম, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, এটা দিয়ে করতে গেছিলাম। দেখলাম এতে করতে গিয়ে কী হচ্ছে, অঙ্কটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এবং উত্তরটা দেখছি আসছে না। সেই জন্য আমার মনে হলো যে একটা কাজ করি, যদি এটাকে এই মেথডে না করে যদি এরকমভাবে করি যে গসাগু x, 2x ইকুয়াল টু এক্স হয়তো ঠিক, আর x ইকুয়াল টু 12, যেহেতু এটা প্রদত্ত বলে দেওয়া আছে, তাহলে প্রথম সংখ্যা ইকুয়াল টু 12 পেলাম, দ্বিতীয় সংখ্যা পেলাম 24। ঠিক, তাহলে লসাগু মানে এলসিএম, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা বাই গসাগু। তাহলে প্রথম সংখ্যাটা কি ছিল, 12 গুণিত 24 বাই 12, কাটাকাটি করলে 24, তাহলে সুতরাং লসাগু হচ্ছে কত, 24। তাহলে এই মেথডটা সব থেকে ইজি, এবং তোমরা একটু প্র্যাকটিস করলে তোমাদের অনেক দিন মনেও থেকে যাবে এবং পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে শুধু শুধু এইদিকে ঝামেলা করে কিলাম, এই জন্য আমি অঙ্কটাকে এইভাবে করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 5 নম্বর কোশ্চেনটির সমাধান। কি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3 হলে ত্রিভুজটির কোণ 3টির মান ডিগ্রি এককে মানে ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করো। ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে যেখানে ডিগ্রি থাকবে, মিনিট থাকবে, সেকেন্ড থাকবে। ঠিক আছে বন্ধুরা, ধরে নিচ্ছি কোণ 3টি হলো x, 2x আর 3x। ঠিক আছে, যেহেতু ত্রিভুজের কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি, তাহলে ত্রিভুজের কোণগুলোর সমষ্টি মানে যোগ হবে x প্লাস 2x প্লাস 3x ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক, এবার এই তিনটেকে যোগ করলে কত হচ্ছে, 6x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 180/6 হচ্ছে। এটাকে দিয়ে যখন এটাকে কাটাকাটি করছি কত পাচ্ছি, 30। তার মানে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 30 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণ পেয়ে গেলাম 30 ডিগ্রি। ঠিক বন্ধুরা, এরপরে আমরা পরপর কোণগুলো নির্ণয় করব। প্রথম কোণ ইকুয়াল টু x ইকুয়াল টু 30 ডিগ্রি, দ্বিতীয় কোণ ইকুয়াল টু 2x ইকুয়াল টু 60 ডিগ্রি, আর তৃতীয় কোণ ইকুয়াল টু 3x ইকুয়াল টু 90 ডিগ্রি। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছ। সুতরাং ষষ্ঠিক পদ্ধতিতে ত্রিভুজটির কোণ 3টি হলো, এই দেখো 30 ডিগ্রি, তারপর এখানে কিছু নেই মানে 0 0, এটা মিনিট ধরে নিচ্ছি, 0 0 এটাকে সেকেন্ড ধরে নিচ্ছি, 60 ডিগ্রি 0 0 মিনিট 0 0 সেকেন্ড, 90 ডিগ্রি 0 0 মিনিট 0 0 সেকেন্ড। এখন তোমরা যদি বইয়ের উত্তরের সাথে মেলাতে যাও, তাহলে দেখবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আছে। তাহলে এইগুলো নেই কেন, যেহেতু এইগুলো সব 0 0, এগুলো লেখা না লেখা সমান, কিন্তু যেহেতু ষষ্ঠিক পদ্ধতিতে ত্রিভুজটির কোণ 3টি নির্ণয় করতে বলেছে, সেই জন্য ষষ্ঠিক পদ্ধতিটা কি তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু সরাসরি 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি কমা দিয়ে লিখে দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। দেখে নেব 6 নম্বর কোশ্চেনটির সমাধান। বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 5:3 হলে ক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে? এখন পরিসীমার সূত্র অনুযায়ী আমি ধরে নিচ্ছি, যেহেতু এখানে
বলছে দুটি বর্গক্ষেত্র বলে দিয়েছে আর পরিসীমাকে পি দিয়ে আমি ডিনোট করছি, এটাকে P1 নাম দিচ্ছি, এটাকে P2, ঠিক আছে। এবার বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, তাই একটি বাহুর দৈর্ঘ্যকে A1 নাম দিয়েছি আর আরেকটাকে দিয়েছি A2। এখন কেন, যেহেতু দুটি বর্গক্ষেত্র বলেছে সেই জন্য এরকম করে ডিনোট করলাম, ঠিক আছে। সুতরাং পরিসীমার অনুপাত কি হবে, অনুপাত বলেছে তাই P1/P2 = 5/3 আমাদের কিন্তু বলে দিয়েছে কোশ্চেনে, ঠিক আছে। এবার P1 আর P2-র ভ্যালু আমরা জানি, এটাকে বসিয়ে দিয়েছি 4A1/4A2 = 5/3। যখন 4 হরে আর লবে কেটে যাচ্ছে, A1/A2 = কত পাচ্ছি, 5/3। তাহলে বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে কত, 5:3। এটাই হলো উত্তর, ঠিক আছে। আমি তোমাদেরকে যেভাবে অঙ্কগুলোকে সলভ করে দিয়েছি, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, তোমরা ঠিক সেইভাবেই খাতার মধ্যে ফেয়ার করবে। ইন ফিউচার যখন তোমরা এক্সামের জন্য এই ফেয়ার কপি চেক করবে, তখন দেখবে তোমাদের অনেক হেল্প হবে, অনেকটা সহায়ক হবে এই নোটসের বা এই ফেয়ারের খাতা। আর যখন তোমরা সেগুলোকে দেখে বুঝতে পারবে না, তখন আমার কথা স্মরণ করো, এই ভিডিওগুলোকে বারবার করে দেখো, দেখবে তোমাদের সমস্ত প্রবলেম নিমিষেই সলভ হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। দেখে নেব 7 নম্বর কোশ্চেনটির সমাধান। সৌরভ ও প্রফুল্লর বয়সের অনুপাত 6:5। ঠিক, প্রফুল্লর বয়স যদি 40 বছর হয় তাহলে সৌরভের বয়স কত? সৌরভ ও প্রফুল্লর বয়সের অনুপাত 6:5, এটা আমাদেরকে বলে দেওয়া আছে, মানে প্রদত্ত। প্রফুল্লর বয়স যদি 40 বছর, এটাও বলে দেওয়া আছে। অনুপাত অনুযায়ী প্রফুল্লের বয়সের অংশ 5 পড়ছে, কারণ প্রথমে হচ্ছে সৌরভ, তারপরে তো প্রফুল্ল, তার মানে 6:5। 6টা কার অংশে পড়ছে, সৌরভের, আর 5টা কার পড়ছে, প্রফুল্লর, তাই লেখা হলো বয়সের অংশ 5। তাহলে সৌরভের বয়সের অংশ হবে নিশ্চয়ই 6, তাহলে সৌরভের বয়স = 6/5 × 40, মানে প্রফুল্লর বয়স দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা জেনে যাব 48 বছর, অর্থাৎ সৌরভের বয়স। সুতরাং সৌরভের বয়স হচ্ছে 48 বছর, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে বন্ধুরা। দেখে নেব 8 নম্বর কোশ্চেনটির সমাধান। দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটির সমষ্টি 45 হলে সংখ্যা দুটির অন্তর কত? মানে আমাদেরকে দুটো সংখ্যা অনুপাত বলে দিয়েছে, আবার একটা সমষ্টিও বলে দিয়েছে, তাহলে অন্তরটা জানতে চেয়েছে। ধরে নিচ্ছি সংখ্যা দুটি 2x আর 3x, যেটা আগেও বলেছি অনুপাত থাকলে সেপারেট করার জন্য একটা করে চলরাশি ধরে নিতে হয়। তাহলে সংখ্যা দুটির সমষ্টি = কত, 45 বলেছে, তাই 2x আর 3x প্লাস হলো = 45। তাহলে 2x আর 3x যোগ করলে কত হয়, 5x সরি এখানটা একটু ভুল হয়েছে, এটা 45 হবে, তবেই তো 5 নং 45। তাহলে 5x কত, 45, সুতরাং x কত, 9। তাহলে আমরা x 9 পেলাম, ঠিক আছে বন্ধুরা। তাহলে প্রথম সংখ্যা 2x ধরে নিয়েছিলাম, তাহলে 2-এর সাথে 9 গুণ করলে কত হচ্ছে, 18। আর দ্বিতীয় সংখ্যা 3x ধরে নিয়েছিলাম, তার সাথে 3-এর সাথে 9 গুণ করলে কত হচ্ছে, 27। এখন সংখ্যা দুটির অন্তর কত, 27 বিয়োগ 18 = 9, তাহলে সংখ্যা দুটির অন্তর হচ্ছে 9। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে বন্ধুরা। দেখে নেব 9 নম্বর দাগের সমাধান। বলছে দুটি সংখ্যার লসাগু 24, সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে সংখ্যা দুটির গসাগু কত? ধরে নিচ্ছি গসাগু = x, ঠিক আছে। আমরা কি জানি, সেই ক্লাস 5 থেকে শিখে এসেছি, লসাগু ইন্টু গসাগু = দুটি সংখ্যার গুণফল। তাহলে লসাগু তো বলে দেওয়া আছে 24, এই যে 24 বলে দিয়েছে, তাই লিখে দিলাম। গসাগু x ধরে নিয়েছি = আর এদিকে দুটো সংখ্যা কী ছিল, একটা হচ্ছে এখানে অনুপাত রয়েছে না 2:3, তার মানে এখানটাতে আরেকটু লেখা উচিত ছিল যে প্রথম সংখ্যায় ধরি সংখ্যা দুটো 2x, 3x, তো আমি লিখিনি, তোমরা চাইলে একটু লিখে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা, প্লিজ একটু কষ্ট করে লিখে নিও। তাহলে ওখান থেকে এখানে 2x গুণিত 3x লিখতে পারি। তাহলে 24-এর সাথে x গুণ করলে 24x = কত, 6x², কারণ 3 × 2 = 6, আর x গুণ করলে x²।
এবার কি করছি আমি, দেখো 6x² মাইনাস 24x, এখানে যখন এটা প্লাস আছে এ পাশে নিয়ে গেলে মাইনাস হচ্ছে, তাই মাইনাস লিখলাম, আর ইকুয়াল টু কিছু থাকছে না মানে 0। এবার যখন আমরা 6x কমন নিচ্ছি তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে x ইকুয়াল টু 0 আর একটা পাচ্ছি x ইকুয়াল টু 4। এবার তোমরা একটা কথা ভালো করে জানবে যে x ইকুয়াল টু 4 হবে, কারণ গসাগু কখনোই শূন্য হতে পারে না, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটির গসাগু কত হবে, সংখ্যা দুটোর গসাগু x ইকুয়াল টু 4। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আজকের সেশনটা ভালো লাগে তাহলে তোমরা অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকমই প্রভাতী গণিত বইয়ের প্রতিনিয়ত অনুশীলনীগুলোর সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোনো রকম প্রশ্ন বা ডাউট হলে বা কোনো রকম অসুবিধা হলে তোমরা আমায় কমেন্টে কিন্তু জানাতে পারো। তোমাদের সকলের কাছে আমি এই কথা প্রত্যেকটা ক্লাসে বলি, অথচ তোমরা আমায় কেউ পাত্তাই দাও না, আমার কথা তোমরা কেউ শোনোই না। তোমরা উন্নতি করবে, তোমরা জীবনে বড় হবে, এটাই আমাদের চ্যানেলের লক্ষ্য। একটা লাইক দিলে কি হয় বন্ধুরা, আমি কিছুই হয় না, কিন্তু আমি একটু মোটিভেট হই যে হ্যাঁ আমার স্টুডেন্টরা আমাকে লাইক করছে, তার মানে তারা চাচ্ছে যে আমি তাদের জন্য আরও কঠোর পরিশ্রম করি, যাতে তোমরাও সাফল্যর দিকে এগিয়ে যেতে পারো, আর আমাদের চ্যানেলও তোমাদের সাফল্য কামনা করে। কিন্তু তোমরা কি করছো, একটা লাইক অবধি করছো না। মানে আমি যে অঙ্কগুলো করাচ্ছি সে অঙ্কগুলো কি আমি খুব বাজেভাবে বোঝাই না, আমি খুব খারাপভাবে করাই না, যার জন্য তোমরা লাইক দাও না, তোমরা কোনো ডাউট থাকলে সেগুলোও জানাও না। তো প্লিজ ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা রেসপন্স করো। তোমরা রেসপন্স যত করবে তত বেশি আমি অ্যাক্টিভ হয়ে উঠব। আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, দেখে নেব 10 নম্বর প্রশ্নটির সমাধান। তোমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে 160 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। নতুন করে আরও 16 জন ছাত্র ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে? ঠিক ধরে নিচ্ছি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর সংখ্যা 160 জন, এটা আমাদের প্রদত্ত আছে। তাহলে অনুপাত 2:3 অনুযায়ী ছাত্রের সংখ্যা 2x এবং ছাত্রীর সংখ্যা 3x হয়ে গেল। তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে কি বলবো, তোমাদের বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে 160 জন ছাত্রছাত্রীর মধ্যে, তার মানে এটা টোটালটা বলে দেওয়া আছে। তাহলে 2x প্লাস 3x এই দুটোকে যদি প্লাস করি তাহলে তো এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে। তাহলে 2-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে, 5x ইকুয়াল টু 160। তাহলে x ইকুয়াল টু কত হলো, 32। সুতরাং ছাত্রের সংখ্যা ইকুয়াল টু 2x ধরে নিয়েছিলাম, তাই 2-এর সাথে 32 গুণ করে 64 হলো। ছাত্রীর সংখ্যা 3x, তার মানে 3-এর সাথে 32 গুণ করে কত হচ্ছে, 96। ঠিক, আশা করি এইটুকুনি তোমরা বুঝতে পেরেছ। বলেছে আরও 16 জন ছাত্র ভর্তি হলে ছাত্রের সংখ্যা হবে 64। তো আমরা টোটাল পেয়েছি, ঠিক আছে, আমরা বার করলাম, দেখবে ছাত্রের সংখ্যা টোটাল 64 হলো। সেই 64-র সাথে বলেছে দেখো 96টা এটা ছাত্রী বলেছে, এর সাথে আমরা কি করব, যে আরও 16টা বলেছে সেটা যোগ করব না, কারণ বলে দিচ্ছে আরও 16 জন ছাত্র ভর্তি হয়েছে, তাই 64 যেটা পেয়েছে ছাত্র, সেই ছাত্রের সাথে এই 16 যোগ করে কত হলো, 80। তাহলে সুতরাং নতুন ছাত্র ও ছাত্রীর সংখ্যা হবে 80 আর 96। এবার বলেছে তাদের অনুপাত, তাহলে ছাত্র বাই ছাত্রী 80/96 ইকুয়াল টু কত হচ্ছে, 5/6। তাহলে সুতরাং নতুন ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হবে 5:6। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 11 নম্বর দাগের প্রশ্নটির সমাধান। বলছে 63 লিটার ডেটল জলে ডেটল ও জলের অনুপাত 4:3। ঠিক, আর কত লিটার জল মেশালে ডেটল ও জলের অনুপাত 6:5 হবে? ধরে নিচ্ছি ডেটলের পরিমাণ 4x এবং জলের পরিমাণ 3x। ঠিক, সুতরাং 4x প্লাস 3x ইকুয়াল টু 63, কারণ এটা বলছে মানে টোটাল মিশ্রণটার কথা বলছে। এবার 4-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে, 7x ইকুয়াল টু 63। তাহলে x ইকুয়াল টু 9 পেয়ে গেলাম।
এবার ডেটল ছিল 4-এর সাথে 9 গুণ করলে কত হচ্ছে 36, যেহেতু আমরা 3x ধরে 4x ধরেছিলাম ডেটলটা, আর জল হচ্ছে 3x ছিল, তার মানে 3-এর সাথে 9 গুণ করলে কত হচ্ছে 27 লিটার। এ অবধি হলো, কিন্তু এখন অবধি অঙ্কটা ফুল সলভ হয়নি। তারপরে আবার ধরে নিচ্ছি ওয়াই লিটার জল মেশালে নতুন জল হবে 27 প্লাস ওয়াই লিটার। কেন? জলের সাথে বলেছে আরও নতুন করে যদি আমি জল মেশাই, মানে ওয়াই লিটার জল বলেছে মেশালে, তার মানে যদি আমার তো জল 27 লিটার ছিলই, তার মধ্যে যদি আমি আরও ওয়াই লিটার মেশাই তাহলে 27 প্লাস ওয়াই লিটার হলো। ডেটল ও জলের নতুন অনুপাত হবে 6:5, যেটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল। এবার এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি, মানে অনুপাতটাকে সরিয়ে, তাহলে 36/27 প্লাস ওয়াই ইকুয়াল টু 6/5 হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 6/5, তাহলে এখানে 36টা কেন? কারণ এখানে 6 কিন্তু তোমার জল ছিল, মানে সরি ডেটল ছিল, ঠিক আছে? তাহলে এখানে 36টা নিশ্চয়ই আসবে এই অনুপাতের জন্য। যদি আমি এটাকে 36/27 প্লাস ওয়াই লিখি তাহলে আমি 6/5 লিখতে পারি, নাহলে কিন্তু পারবো না, ঠিক আছে? তো এটাকে যখন আমরা সলভ করছি ক্রস মাল্টিপ্লাই মানে হচ্ছে বজ্রগুণন। এই বজ্রগুণন পদ্ধতিটা তোমরা ক্লাস 9-এ যখন উঠবে তখন বিস্তারিত শিখবে, ঠিক আছে বন্ধুরা? তো এবার কি হচ্ছে, কোনাকুনি ব্যাপারটা হচ্ছে 36-এর সাথে 5 গুণ হচ্ছে ইকুয়াল টু 6-এর সাথে এই পুরো সংখ্যাটা, মানে 27 প্লাস ওয়াই হচ্ছে। এবার যখন এটাকে গুণ করছি এটা পাচ্ছি 180, আর এটাকে যখন সিম্পলিফাই করছি তখন পাচ্ছি 162 যোগ 6y, ঠিক? এরপরে দেখো 180 মাইনাস 162 ইকুয়াল টু কত হচ্ছে 6y। তাহলে এখানে 180 থেকে 162 বাদ দিলে 18 হচ্ছে, আর এখানে 6y যেমন বসিয়ে দিলাম, তাহলে y ইকুয়াল টু কত পেলাম 3। সুতরাং 3 লিটার জল মেশালে ডেটল ও জলের অনুপাত 6:5 হবে। এই ওটা মাঝখানে হবে, জলের কাছে চেপে গেছে, ও জলের মনে হচ্ছে, কিন্তু এটা ও জলের না, এটা ডেটল ও জলের অনুপাত, ঠিক আছে বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছ। যদি কারোর কোনো প্রশ্ন বা অসুবিধা হয় তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে বন্ধুরা? দেখে নেব 12 নম্বর প্রশ্নটির সমাধান। 700 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে A 2 টাকা পেলে B পায় 3 টাকা এবং B 4 টাকা পেলে C পায় 5 টাকা, ঠিক আছে? ধরে নিচ্ছি ABCর যথাক্রমে XYZ টাকা পাবে, মানে ABCর যে টাকাটা হবে সেটাকে আমরা XYZ এই 3টে ডিফারেন্স চলরাশি দিয়ে ডিনোট করে নিচ্ছি, ঠিক আছে? সুতরাং কী কী শর্ত ছিল? বলছে A 2 টাকা পেলে B 3 টাকা পায়, অর্থাৎ x/2 ইকুয়াল টু y/3, এটাকে 1 নম্বর নাম দিলাম। আবার দ্বিতীয় নম্বর শর্তে বলছে B 4 টাকা পেলে C 5 টাকা পায়, অর্থাৎ y/4 ইকুয়াল টু 2/5, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। 1 নম্বর থেকে, মানে 1 নং থেকে কি পাচ্ছি 3x ইকুয়াল টু 2y, তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি 3/2x। 2 নং থেকে কি পাচ্ছি 5y ইকুয়াল টু 4z। এখন প্রশ্ন এগুলো পাচ্ছি কোথা থেকে? এ দেখো কোনাকুনি ব্যাপার হচ্ছে, ওই যে বজ্রগুণন যে বললাম আগের অঙ্কটাতে, সেই ব্যাপারটা ওয়াইয়ের সাথে 5 গুণ হচ্ছে, 4-এর সাথে জেড গুণ হচ্ছে, সেই জিনিসটাই লেখা হয়েছে। তাহলে জেড ইকুয়াল টু 5/4y। তাহলে এটাকে যখন আমরা ফার্দার সিম্পলিফাই করি তখন দেখো আমরা ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু জানি কত 3/2x, তাই এখানটাতে বসিয়ে দিলাম। এবার 3 × 5 = 15 বাই 4 × 2 = 8x, ঠিক আছে? এইটুকুনি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো, সুতরাং x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 700 টাকা। কেন? কারণ 3 জনকে বলেছে এমনভাবে ভাগ করে দিতে, 3 জনের কথা এবং সমানভাবে, তাই ইকুয়াল টু, ঠিক আছে? এক্সের ভ্যালু আমরা জানি না, তাই এক্স যেরকম সেরকমই রেখে দিলাম। ওয়াইয়ের ভ্যালুটা আমরা জানি, কেন জানি? এই যে আমরা বার করেছিলাম, তাই এটা বসিয়ে দিলাম। আর জেডের ভ্যালুটাও আমরা জানি, এই যে বার করেছি, সেটাকে বসিয়ে দিলাম ইকুয়াল টু 700। এরপর যখন তোমরা এটাকে সিম্পলিফাই করবে দেখবে এক্স ইকুয়াল টু একটা আসন্ন মান আসছে 160, এটা প্রায়, এটা আসন্ন মানের সিম্বল, ঠিক আছে? এরকম করে লিখে কার্ভের মতো ঢেউ খেলানো। আর এটাকে অ্যাপ্রক্সিমেট আমরা 160 এটা প্রায় হিসাবে ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে ওয়াই বার করা যায় 3/2x ইকুয়াল টু কত হচ্ছে 3/2 গুণিত 160। এটাকে যখন সিম্পলিফাই করবে দেখবে 240 হচ্ছে। আর জেড ইকুয়াল টু 15/8x ইকুয়াল টু 15/8-এর সাথে যখন তোমরা 160 গুণ করবে দেখবে এটা 300 হচ্ছে,
ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে তিনটে পেয়ে গেলাম, একটা এক্স পেয়েছি 160, একটা ওয়াই পেলাম, একটা জেড পেলাম। তাহলে এ পাবে 160 টাকা, বি পাবে 240 টাকা, আর সি পাবে 300 টাকা। এটাই হলো আমাদের নির্ণয় উত্তর। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 13 নম্বর প্রশ্নটির সমাধান। 13 নম্বর কোশ্চেনতে কী বলছে, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:5, বাহুর দৈর্ঘ্য 5। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেনটির সমাধান দেখে নেব বন্ধুরা। বলছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:5, ত্রিভুজটির পরিসীমা 40 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমাদের প্রশ্ন দিয়েছে। এবার এই প্রশ্নটার সমাধান দেখো বন্ধুরা। ধরে নিচ্ছি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2x, 3x, 5x, ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 40 সেন্টিমিটার। এবার ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি? যদি একটা ত্রিভুজ আমরা এরকম করে ড্র করি, তাহলে এটা এ, এটা বি, এটা সি, আর এদের পরিসীমার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে এ হচ্ছে 2x প্লাস বি হচ্ছে 3x প্লাস সি হচ্ছে 5x ইকুয়াল টু 40। তাহলে 2, 3, 5 কত হচ্ছে 10, 10x ইকুয়াল টু 40, তাহলে x ইকুয়াল টু 4। তাহলে প্রথম বাহু হচ্ছে 2-এর সাথে 4 গুণ করে, যে 2x ধরেছিলাম তাই এটা 8 সেন্টিমিটার। দ্বিতীয় বাহু 3x ধরেছিলাম, 3-এর সাথে 4 গুণ করলে 12 সেন্টিমিটার। আর তৃতীয় বাহু 5x ধরেছিলাম, 5-এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। দেখে নেব 14 নম্বর প্রশ্নটির সমাধান। 6:7 অনুপাতটির উভয় পদ থেকে কত বিয়োগ করলে নতুন অনুপাতটি 2:3 হবে? ধরে নিচ্ছি 6:7 অনুপাতটির উভয় পদ থেকে x বিয়োগ করা হলে নতুন অনুপাত 2:3 হবে। তাহলে সুতরাং কি লিখতে পারি, 6 - x বাই 7 - x, উভয় পদ থেকেই x বাদ দিতে বলেছিল, ইকুয়াল টু 2/3। এটাকে আমরা কোনাকুনি বজ্র গুণন করছি। দেখো এবার এটাকে কি হচ্ছে, দেখো 3-এর সাথে 6 - x এটা ব্যাকেটে রাখলাম, আর 2-এর সাথে 7 - x এটাকে ব্যাকেটে রাখলাম। 3 দুগুণে 3 × 6 18 মাইনাস 3x, 7 দুগুণে 14 মাইনাস 2x। এবার 18 আছে, 14টাকে এই পাশে আনছি, তাহলে কত হচ্ছে 18 - 14 ইকুয়াল টু 3x - 2x। কেন? এটা এই পাশে গেলে প্লাস হবে, আর এটা মাইনাস ছিল, তাই প্লাসটাকে আগে লিখে মাইনাসটাকে এবার সাজিয়ে গুছিয়ে লিখলাম। এবার 18 থেকে 14 বাদ দিলে 4 ইকুয়াল টু 3-এর থেকে 2 বাদ দিলে x ইকুয়াল টু 4। ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের সেই কি বলছে যেন কোশ্চেনটাতে, হ্যাঁ 6:7 অনুপাতটির পদ থেকে কত বিয়োগ করলে, সেই কতটা যেটা বিয়োগ করতে বলেছে সেটা হচ্ছে এই 4টা বিয়োগ করলে আমরা যে নতুন অনুপাতটা পাবো সেটা হচ্ছে 2:3। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 15 নম্বর কোশ্চেনটির সমাধান। বলছে একটি মালগাড়ি ও একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগের অনুপাত। তাড়াতাড়ি কর, আর কথা বলতে বারণ কর বাবাকে। দেখে নেব 15 নম্বর দাগের কোশ্চেনটির সমাধান। বলছে একটি মালগাড়ি ও একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগের অনুপাত 4:5। ঠিক, মালগাড়িটি যদি 5 ঘন্টায় 400 কিলোমিটার পথ অতিক্রম করে, তবে যাত্রীবাহী ট্রেনটি 5 ঘন্টায় মোট কত কিলোমিটার পথ যেতে পারবে? ধরে নিচ্ছি মালগাড়ির গতিবেগ 4x এবং যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 5x। ঠিক আছে, আশা করি এইটুকুনি বুঝতে পেরেছ। সুতরাং মালগাড়ি 5 ঘন্টায় 400 কিলোমিটার অতিক্রম করেছে, সুতরাং মালগাড়ির গতিবেগ 400/5। এটাকে যখন তোমরা কাটাকাটি করবে বা ভাগ করবে, দেখবে 80 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে। এখন 4x ইকুয়াল টু 80, সুতরাং x ইকুয়াল টু 20। কেন? কারণ আমরা মালগাড়ির গতিবেগ বার করেছিলাম, এটাও একটা গতিবেগ, আর যেটা 4x ধরে নিয়েছি আমরা অনুপাতটা, সেটাও একটা গতিবেগ। ইকুয়াল বলেই কিন্তু আমরা এটা লিখতে পারছি। ঠিক আছে, এরকম করে সেম আমরা কি করব,
যাত্রীবাহী ট্রেনের গতিবেগ বার করব। তাহলে যাত্রীবাহী ট্রেনের গতিবেগ হবে 5x ইকুয়াল টু 5-এর সাথে 20 গুণ করলে কত হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। দূরত্ব 100 ইন্টু 5 সমান সমান 500 কিলোমিটার। যাত্রীবাহী ট্রেনটি 5 ঘন্টায় 500 কিলোমিটার পথ যেতে পারবে। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 16 নম্বর কোশ্চেনটির সমাধান। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল। এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। বলছে একটি বাক্সে থাকা 1 টাকা আধুলি ও সিকির মূল্যের অনুপাত 5:2:4। বাক্সটিতে মোট 88 টাকা থাকলে কোন প্রকার মুদ্রা কটি আছে সেটা জানতে চাওয়া হয়েছে। ধরে নিচ্ছি 1 টাকার সংখ্যা 5x, আধুলির সংখ্যা 2x আর সিকির সংখ্যা 4x। কেন কি এখানে অনুপাত বলে দেওয়া ছিল বলে আমরা এগুলোকে চলরাশি দিয়ে সেপারেট করে নিলাম। মোট মূল্য হবে 1 টাকা প্লাস, আমরা আধুলি ভ্যালু কত জানি 0.5 টাকা, আর সিকির কত হয়েছে 0.25 টাকা। সুতরাং এবার প্রত্যেক কটাকে এখানে কি করতে হবে, দেখো 2-এর সাথে 0.5x প্লাস 4-এর সাথে 0.25x, এরকম করে এটাকে কি করা হয়েছে, ইকুয়াল করা হয়েছে। এবার কেন ইকুয়াল করা হয়েছে মানে জিনিসটা আমি তোমাদেরকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। দেখো 1 টাকা, ঠিক আছে, যোগ 0.5 টাকা যোগ 0.25 টাকা, ঠিক আছে, এটা ইকুয়াল টু কত লিখতে পারি আমরা। দেখো এখানে কি করেছি আমি, 2-এর সাথে 0.5 এটাকে গুণ আকারে x করে দিয়েছি, যোগ 4-এর সাথে কি করেছি আমরা 0.25 এটা গুণ করে তার সাথে x গুণ করে দিয়েছি। তাহলে 5x প্লাস x প্লাস x ইকুয়াল টু কত হচ্ছে 88। তাহলে 8x ইকুয়াল টু কত 88। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 11। তাহলে 1 টাকার সংখ্যা 5x, তার মানে 5-এর সাথে 11 গুণ করলে 55। আধুলির সংখ্যা 2x, মানে 2-এর সাথে 11 গুণ করলে কত হচ্ছে 22। সিকির সংখ্যা 4x ইকুয়াল টু 4-এর সাথে 11 গুণ করলে কত হচ্ছে 44। তাহলে বাক্সটিতে 1 টাকার সংখ্যা 55টা, আধুলির সংখ্যা 22টা আর সিকির সংখ্যা 44টা আছে। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 17 নম্বর প্রশ্নটির সমাধান। কি বলেছে, বলছে পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 6:5:1। পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের 3 জনের বয়সের সমষ্টি হবে 135 বছর। তাদের প্রত্যেকের বর্তমান বয়স নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, ধরে নিচ্ছি পিতার বর্তমান বয়স ইকুয়াল টু 6x, মাতার বর্তমান বয়স ইকুয়াল টু 5x, পুত্রের বর্তমান বয়স ইকুয়াল টু x। এগুলোকে সব ধরে নিচ্ছি, যেহেতু অনুপাত ছিল তাই সেপারেট করার জন্য এরকম করে লিখলাম। এরকম করে লিখলে এক্সামিনার বুঝতে পারবে যে হ্যাঁ জিনিসগুলো তোমরা ডিপলি বুঝেছো, অঙ্কগুলোকে ভালো করে রিপ্রেজেন্ট করছো আর ভালো মতো তাদেরকে জিনিসটা বুঝিয়ে দিতে পারছো। এতে কি হয়, মানে ভালো একটা মার্কস স্টোর করা যায়। ঠিক আছে বন্ধুরা, এরপর কি হচ্ছে দেখো, এখন পুত্রের বয়স বাড়বে, তার মানে কি পুত্রের বয়স তো আর থেমে থাকবে না, এটা বাড়তে হবে। তাহলে 6x থেকে x বাদ দেব, কেন, কারণ পিতার বয়স আর পুত্রের বয়স বলেছিল সমান। কি বলেছে এখানে দেখো যে বলে দিয়েছে যে পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত হলে পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে। ঠিক আছে বন্ধুরা, সেই জন্য আমরা 6x থেকে x বাদ দিয়ে এটা বছর বার করছি, অর্থাৎ 5x বছর। এই সময় যদি পুত্রের বয়স বাড়ে তাহলে পিতা ও মাতার বয়সও বাড়বে, এটা কমন ব্যাপার। তাহলে এখানেও 5x হলো। এবার পিতার বয়স হবে 6xের সাথে 5x যোগ করলে 11x, মাতার বয়স হবে 5xের সাথে 5x যোগ করলে 10x, আর পুত্রের বয়স 6xই থাকবে। এখন এই জিনিসটা কেন, কারণ আমরা কিন্তু পিতার বয়স 6x ধরেছিলাম, যেহেতু পুত্রের বয়স বাড়ছে 5x করে, তাহলে পিতা মাতার বয়সও বাড়বে 5x করে, তাই 6xের সাথে 5x করলাম। মাতার কত ছিল 5x, তাই মাতার সঙ্গে এই 5xটা আরও অ্যাড করলাম। আর পুত্রের ক্ষেত্রে কি হচ্ছে x ছিল, আর 5xের সাথে x যোগ করলে কত হয় x, মানে 6x, তাই এটাকে আমি একবারে লিখে দিয়েছি। তোমরা যেটা দেখাতে পারো x + 5x = 6x। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো
তাদের তিনজনের বয়সের সমষ্টি হবে, তার মানে কি যোগ হবে 11x 10x 6x করলে কত হচ্ছে 27x। তাহলে 27x ইকুয়াল টু আমরা 135 লিখতে পারি বা বলতে পারি। কেন? কারণ বলেছে তখন প্রত্যেকের তাদের তিনজনের বয়সের সমষ্টি 135 বছর, সেই জন্য এটা ইকুয়াল, কারণ এটাও তো একটা সমষ্টি, এটাও একটা সমষ্টি, তাই ইকুয়াল। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 5। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো পিতার বর্তমান বয়স 6x ইকুয়াল টু কত 6 সাথে 5 গুণ করলে 30 বছর, মাতার বর্তমান বয়স 5x, তার মানে 5-এর সাথে 5 গুণ করলে 25 বছর, পুত্রের বর্তমান বয়স x ইকুয়াল টু কত হবে 5 বছর, কারণ আমরা ইতিপূর্বে তা বার করেছি। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 18 নম্বর প্রশ্নটির ধাপে ধাপে সমাধান। 94কে এমন দুটি অংশে ভাগ করা হলো যে প্রথম অংশটির 1/5 এবং দ্বিতীয় অংশটির 1/8 এর অনুপাত 3:4 হয়। তাহলে প্রথম অংশটি কত ছিল? ধরে নিচ্ছি প্রথম অংশটি x এবং দ্বিতীয় অংশটি 94 থেকে x মাইনাস হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে প্রথম অংশটি 1/5 মানে x/5, দ্বিতীয় অংশটির 1/8 তার মানে 94 মাইনাস x/8 হবে। এখন তাহলে এটা যদি অনুপাতটাকে রেশিওটাকে যদি বাই কনভার্ট করি তাহলে কি লিখতে পারি x/5 বাই 94 মাইনাস x/8 হচ্ছে ইকুয়াল টু 3/4। কেন কি এখানে অনুপাত 3:4 ছিল, সেই জন্য বাই কনভার্ট করলাম। এবার যখন তোমরা এটাকে সিম্পলিফাই করবে বা সমাধান করবে তখন কি হচ্ছে, তখন আমরা এটার একটা ভ্যালু পাচ্ছি কত না x ইকুয়াল টু 30। তাহলে প্রথম অংশটি কত ছিল? প্রথম অংশটা হচ্ছে 30। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 19 নম্বর প্রশ্নটির সমাধান। একটি সেনাবাহিনীতে অফিসার ও সাধারণ সৈন্য সংখ্যার অনুপাত ছিল 3:31। একটি যুদ্ধে 6 জন অফিসার ও 22 জন সাধারণ সৈন্য মারা গেল এবং তার ফলে বাহিনীতে অফিসার ও সাধারণ সৈন্যের সংখ্যার অনুপাত এসে দাঁড়ালো 1:13। যুদ্ধের পূর্বে বাহিনীতে কতজন অফিসার ছিল? ঠিক আছে, তো এটা হলো কোশ্চেনটা। এবার আমরা এটা সমাধান দেখছি। বলছে ধরে নিচ্ছি যুদ্ধের পূর্বে অফিসারের সংখ্যা 3x এবং সাধারণ সৈন্য সংখ্যা 31x। যুদ্ধের পর অফিসারের সংখ্যা 3x মাইনাস 6 হবে এবং সাধারণ সৈন্য সংখ্যা 31 মাইনাস 22 হবে। কেন না তারা মারা গেছে। ঠিক আছে, এই যেখানে বলে দেওয়া রয়েছে একটি যুদ্ধে 6 জন অফিসার মারা গেল আর 22 জন সাধারণ সৈন্য মারা গেল। মারা যাওয়া বা কমে যাওয়া বা চলে যাওয়া মানে তো বিয়োগ, তাই করলাম। এবার এটা যেহেতু অনুপাতে রয়েছে তাহলে এটা অনুপাতে আছে, এটাকে যদি বাই কনভার্ট করি তাহলে এটাও বাই কনভার্ট হবে। তাহলে 3x মাইনাস 6 বাই 31x মাইনাস 22 ইকুয়াল টু 1/13। তাহলে এটাকে যখন আমরা কোনাকুনি গুণ করব 13 ইন্টু 3x মাইনাস 6 ইকুয়াল টু 1 ইন্টু 31x মাইনাস 22। এবার 13 দিয়ে এটাকে গুণ করো 39x মাইনাস 78 ইকুয়াল টু এটাকে যেরকম আছে সেরকম বসে গেল, যেহেতু 1 দিয়ে গুণ করলে সেমই হয় 31x মাইনাস 22। এবার 39x এটা ডান দিকে ছিল বাম দিকে ছিল এটা, আর 31xটাকে কী করলাম, এটা প্লাস ছিল তো এটাকে বাম দিকে নিয়ে আসলাম তাই বিয়োগ হলো। আর এদিকে 78টা মাইনাস ছিল তো এখানে প্লাস হলো, আর এটা মাইনাস 22 যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার 39 থেকে 31 বাদ দিলে কত হচ্ছে 8x, আর এখানে কত হচ্ছে 78 থেকে 22 বাদ দিলে 56। সুতরাং x ইকুয়াল টু আমরা 7 পেলাম। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো বন্ধুরা বলেছে অফিসারের সংখ্যা হবে 3x ধরেছিলাম তাই 3-এর সাথে 7 গুণ করলে কত হচ্ছে 21। আর যুদ্ধের পূর্বে বাহিনীতে অফিসারের সংখ্যা ছিল 21 জন। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। দেখে নেব 20 নম্বর প্রশ্নটির সমাধান। দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2। ঠিক আছে, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? ধরে নিচ্ছি দুই ভাইয়ের বর্তমান বয়স x আর 2x। ঠিক আছে, 5 বছর আগে তাদের বয়স হবে x মাইনাস 5 আর 2x মাইনাস 5। আগে বলেছে পরে হলে যোগ করতাম, আগে যেহেতু সেই জন্য বিয়োগ করছি। এখন x মাইনাস 5 বাই 2x মাইনাস 5 ইকুয়াল টু 1/3। যেহেতু অনুপাত ছিল সেই জন্য এটাকে বাই কনভার্ট করে নিলাম। তারপর আবার ওই কোনাকুনি ব্যাপার বজ্রগুণন, তার মানে 3 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 1 ইন্টু 2x মাইনাস 5। তারপর এটা কত হচ্ছে তাহলে দেখো 3x মাইনাস 3 5 15 আর এটা 2x মাইনাস 5। এরপর দেখো 3x
এখানে কত ছিল, 2xটার পাশে প্লাস ছিল, এই পাশে এসে বিয়োগ হলো বাম দিকে, আর এখানে -5, আর এটা কত হচ্ছে +15। এক্স ইকুয়াল টু কত হচ্ছে 10। দুজনের বয়স হবে 10 বছর এবং 20 বছর। কেন, এক্স তো 10 আর 2x মানে 20। 5 বছর পরে তাদের বয়স হবে 10-এর সাথে 5 যোগ করলে 15 বছর, আর 20-র সাথে 5 যোগ করলে 25 বছর। তাদের বয়সের অনুপাত 15/25 ইকুয়াল টু কত হচ্ছে 3/5। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:5। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখে নেব 21 নম্বর প্রশ্নটির সমাধান। একুশ নম্বর কোশ্চেনে কি বলেছে, সেলিমের বর্তমান বয়স 40 বছর আর মিলনের বর্তমান বয়স 60 বছর। কত বছর আগে সেলিম ও মিলনের বয়সের অনুপাত 3:5 ছিল? ধরে নিচ্ছি এক্স বছর আগে সেলিম ও মিলনের বয়স ছিল। ঠিক আছে, এক্স বছর আগে সেলিম আর মিলনের একটা বয়স ছিল। ঠিক আছে, কত কত ছিল, একটা ছিল 40 আর একটা ছিল 60 বছর। ঠিক আছে, এক্স বছর আগে সেলিমের বয়স হবে, তার মানে 40 থেকে এক্স বাদ দিয়ে দেব, কারণ আগে বলেছে পরে হলে যোগ হতো, যোগ করতাম, তাই 40 - এক্স বছর। এবং মিলনের বয়স হবে 60 - এক্স বছর। এক্স বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত, 3:5। ঠিক আছে বন্ধুরা, এবার অনুপাতটাকে বাই কনভার্ট করব, তার মানে 40 - এক্স বাই 60 - এক্স ইকুয়াল টু 3/5। আবার ওই সেম বজ্র গুণন কোনাকুনি ব্যাপারটা, তার মানে 5 × 40 - এক্স ইকুয়াল টু 3 × 60 - এক্স। তাহলে 200 - 5x ইকুয়াল টু কত হচ্ছে 180 - 3x। তাহলে 200 মাইনাস, এখানে প্লাস 180 ছিল, তো এখানে -180 হলো। এখানে -5x ছিল বলে এটা +5x হলো, আর 3x মাইনাস যেমন তেমনই রেখে দিলাম। তাহলে 200 থেকে 180 বাদ দিলে 20 ইকুয়াল টু কত হচ্ছে 2x। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 10। তাহলে 10 বছর আগে সেলিম ও মিলনের বয়সের অনুপাত 3:5 ছিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের এই ক্লাসে বন্ধুরা তাহলে এত পর্যন্ত থাক। এটাকে আমরা দুটো পার্টে ভাগ করে দিই। তাহলে পার্ট 1-এ আমরা তাহলে এত মানে যতটা অবধি করলাম তত অবধি থাক, আর পার্ট 2-তে যে অঙ্কগুলো বাকি রইল সেই অঙ্কগুলো না হয় করিয়ে দেব, কারণ বাকি অঙ্কগুলো যদি করাতে থাকি তাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তো সেই জন্য তাহলে আজকের এই ক্লাসটা আমি এখানে সমাপ্ত করছি। পরের ক্লাসে যে কটা অঙ্ক বাকি রইল সেগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকে তাহলে তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে নির্দ্বিধায় নিঃসন্দেহে কিন্তু জানাতে পারো। একটা কথা জানবে, আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের উন্নতি, তোমাদের ভালো ফল আমাদের চ্যানেলের মূল লক্ষ্য, আর তোমরাই পারবে আমার সেই আশাগুলোকে পূরণ করতে। আমার স্টুডেন্ট পড়াতে খুব ভালো লাগে, জানি না তোমরা আমাকে তোমাদের কি মনে করো, টিচার মনে করো কি করো না, কিন্তু আমি কিন্তু তোমাদের আমার স্টুডেন্ট, আমার ভাই বোন মনে করি। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি সব সময় তোমাদের পাশে আছি। কোনো রকম ডাউট হলে আমাকে জানিও, আমি তোমাদের যথাযথ সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদেরই মধ্যে কেউ একজন ক্লাস 7-এর বন্ধু খুব রিকোয়েস্ট করেছিল যে এই অনুপাত চ্যাপ্টারের দাগের অঙ্কগুলো করানোর জন্য, তো তার রিকোয়েস্টে আর তোমাদের সববার কথা মাথায় রেখে আমি এই অঙ্কগুলো করিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা সকলে ভালো থেকো, আর তোমার যে এক্সাম, আমি আশীর্বাদ করি তোমার এক্সাম খুব ভালো হোক। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলের এক্সামের জন্য শুভ কামনা রইল। কার কীরকম রেজাল্ট হয় অতি অবশ্যই কিন্তু চ্যানেলে এসে জানিও। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, চলো টাটা।